ভারতীয়, এই ইনক্লুসিভ চিন্তা ভাবনা নিয়ে আসেন। আমি নয়, আমরা ক্ষতি হচ্ছি। তো নাম বলতেছি, আরো অনেক পয়েন্টস আছে, সেই পয়েন্টসের উপরে আমরা একবার একটা লাইভে বসবো। আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা ওই সময় আমাদের লাইভটা দেখবেন। এই জন্যই লাইভটা দেখতে বলছি যে এক্সাক্ট কি আছে, আসল আইনে কোথায় কোথায় পরিবর্তন করতে চাইছে, এই পরিবর্তনটা করলে কতটা ক্ষতি হতে পারে, বা কতটা কম বা কত বেশি ক্ষতি হতে পারে, এটা কি উচিত হবে, এই পরিবর্তন করলে সংবিধানের কোন ধারাতে আঘাত লাগছে, কোন জায়গাতে সংবিধানের আঘাত লাগছে, সেই সমস্তগুলো, এবং এর পরিবর্তে এর এগেনস্টে কি বলা যেতে পারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা আসবো। তাই অনুরোধ করছি, এটা তার আগে যে কেউ মিটিং ডাকলে আপনার ইচ্ছা, আমরা কোনো হস্তক্ষেপ করব না। রাইট টু ফ্রিডম, আপনার অধিকার আছে। রাইট টু মুভমেন্ট, যেখানে ইচ্ছা আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। অনুরোধ এটাই যে ওই কাগে কান নিয়ে চলে গেছে, ও দিন গুজার গিয়া ভাই, ও দিন গুজার গিয়া। অনেক ক্যাকা ছিচি করেছিল, আর পার্লামেন্টে যখন সিএ এর বিল পাস হচ্ছিল, পেছনের দরজা দিয়ে এরা পালিয়েছে। তো এটাও দেখবেন ওই করবে। কারণ আজকে আমি বলছি, আপনারা দেখবেন আজকে আমি কিছু কথা আমার কানে এসেছে, আমি আর ডিসক্লোজ করছি না, আমার কিছু কথা কানে এসেছে। দুটো দলের সেশনের পরে লবিতে দাঁড়িয়ে কথা বলছে, আর আমি আসছিলাম, আমার কানে এসেছে, আমি ডিসক্লোজ করছি না। তো এগুলো সব নাটক হচ্ছে, আমি এতটুকু বলে দিলাম। এই যে বিল পাস, এখানে যে রেজুলেশন হ্যান ত্যান, এগুলো সব নাটক হচ্ছে। কিন্তু নাটক হচ্ছে আর না হচ্ছে আমার দেখার প্রয়োজন নাই, আমার বক্তব্যটা আমি সেখানে রেখেছি। তাই আপনাদের বলবো, এই ভাই ইলেকট্রিক কিছু আছে দেখো, তাই আপনাদের বলবো যে আপনারা সজাগ সতর্ক থাকবেন, কোনো ফেতনা ফ্যাসাদে জড়িয়ে পড়বেন না, কারো প্ররোচনায় জড়িয়ে পড়বেন না। তড়িঘড়ি মমতা ব্যানার্জি ওয়াকফ বিল নিয়ে যে রেজুলেশন আনলেন, আন্ডার অ্যাক্ট 169, এই বিলের পরে, তো তড়িঘড়ি মমতা ব্যানার্জি 22শে মে তো ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, ওবিসি সার্টিফিকেটের বিস্তারিত বলেছেন স্যার। তাহলে আপনি বলুন 22শে মে আর আছে কত তারিখ? ডিসেম্বরের 3 তারিখ, এতদিন আছে। আর আগস্টের 8 তারিখে এই সংশোধনীটা হয়েছিল। আগস্ট আগে আসে না, মে আগে আসে, স্বাভাবিকভাবে শুরু থেকে মে আগে আসছে। 22শে মে 8ই আগস্ট, তাও এটা পার্লামেন্টে জেপিসির কাছে আছে, জেপিসি নাকি টাইম চেয়েছে, পরে সাবমিশন করবে, এতে সাবমিট করবে পার্লামেন্টে। কিন্তু আমার বক্তব্য, দেখুন ওবিসি নিয়ে কোনো চর্চা হচ্ছে না। আমরা বলছি মামলা করেছে, আমি তো 2টো মামলা করেছি। আমি আপনাদের বলি, আমি 2টো মামলা করেছি, একটা নিজের নামে মামলা করেছি, আর একটা যার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তার খরচ দিয়ে মামলা করেছি। আমি 2টো মামলা করেছি, তার মামলাটা আমি চালাচ্ছি। তো ওটা তো মামলা চলবে। আমরা কি চেয়েছি, হাইকোর্টের অর্ডার যেটা আছে সেটাকে স্টে করা হোক। আর অনেক কিছু চেয়েছি, প্রাইমারি লেভেলে কি চেয়েছি, হাইকোর্ট যে রায় দিয়েছে এটাকে স্টে করা হোক, আরো অনেক কিছু। কিন্তু রায়টা তো স্টে হয়ে যাবে আশা করছি। কিন্তু হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটা কিন্তু আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট সেটাকে উড়িয়ে দেবে, এই ধরনের নাও হতে পারে। কারণ হাইকোর্ট একটা সহজ কথা বলেছে, সহজ এটাই, 1993 এর কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস যেটা যে অ্যাক্ট আছে, আইন আছে, সেই আইনের মাধ্যমে আইনের কে সামনে রেখে এই জনগোষ্ঠীগুলোকে ওর মধ্যে ঢোকান। কি করেছিল এতদিন তৃণমূলের দল, এই কল্যাণ ব্যানার্জির দলেরা কি করেছিল, যে ওই আইনের তোয়াক্কা না করে মনের মতো ভাবে ঢুকিয়ে দিয়েছিল। ভাই সবার আইনের ঊর্ধ্বে কেউ নয়, মোদিও নয়। কেন জানেন, একবার 145 জন এমপিকে সাসপেন্ড করেছিল, আপনারা জানেন কেন করেছিল? একসাথে অত সাসপেন্ড ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম। কারণ আইনের ঊর্ধ্বে মোদিও নয়, টু থার্ড মেজরিটি না থাকলে এই বিলগুলোকে পাস করাতে পারবে না। সেই জন্য কি করলে, সাসপেন্ড করিয়ে ভটাভট বিল পাস করিয়ে নিল। তাহলে আইনের ঊর্ধ্বে কেউ নয়। রাজ্য সরকারকে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে, সুপ্রিম কোর্টে কেস চলছে, চলুক না, ভালো তো, আমি তো ওয়েলকাম করছি।
না ভালো উকিল দিয়েছে, চিৎকার করার পরে নওশাদ সিদ্দিকীরা ভালো উকিল দিয়েছে, ভালো তো, কিন্তু অন্য যে পার্টটা আছে সেটা করছে না কেন? অন্য পার্টটা কি, যে এখানে ওই আইন অনুসারে ওই 1993 অ্যাক্ট অনুযায়ী এইগুলো তৈরি করে বিধানসভায় এই ব্যাকরে আপনার ওই বোর্ডকে দিয়ে ওই আপনার কমিশনকে দিয়ে তারপরে বিধানসভায় পাস করিয়ে নিলেই কাজ শেষ। বিধানসভায় তো হামেশাই পাস হবে, কারণ বিজেপি এখন 77 থেকে নেবে 70-এর নিচে নেমে গেছে। আবার তৃণমূলের বন্ধুরা বলছে দরজা খুললেই সব ঢুকে যাবে, তাহলে সব ভেতর ভেতর তৃণমূলের বন্ধু হয়ে বসে আছে। বিল পাস করানোর সময় তো তাহলে বলে দেবে ইশারা করে, এই তোরা আমাদের দিকে ভোট দিবি, নাহলে ওই দিনকে আসবি না, সহজ হয়ে যাবে তো ভাই। এই আজকে গতকাল থেকে অ্যাসেম্বলিতে একটা বিলের ওপরে আলোচনা চলছিল, সেই আলোচনার মেটেরিয়ালস তৈরি করার জন্য আমাকে একটু সময় দিতে হয়েছে। 2-3 দিন ধরে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আচ্ছা, অবশ্য বক্তব্য দিয়েছি, কিন্তু আমার ঘুম পাচ্ছে, গত রাত্রেও যে ঠিকঠাক ঘুম হয়নি। আমি ধন্যবাদ জানাই দাসপাড়া অঞ্চল কমিটিকে, যাদের প্রচেষ্টায় গত বছরেও তো মনে হচ্ছে আমরা করেছিলাম, রক্তদান শিবির হয়েছিল, এবছরও হয়েছে। 108 জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছে। এই রক্তের মাধ্যমে অনেকের শরীর সুস্থ হবে, অনেকের উপকার হবে এবং নিজের স্বাস্থ্য ভালো থাকবে। আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত রক্তযোদ্ধাদেরকে। এবং সাথে সাথে আমরা যে আজকে আরেকটা প্রোগ্রাম নিয়েছি ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য স্কুল সামগ্রী তাদের হাতে তুলে দিচ্ছি। আর কার স্মরণে হয়েছে আমরা নতুন করে আর বলবো না, শুধু এতটুকুই বলতে চাই, এনার বয়সটা কিন্তু খুব বেশি ছিল না, দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল। ইতিহাসের পাতা যদি আপনি উল্টান, এই ধরনের অল্প বয়সে শহীদ হয়েছে দেশের জন্য আছে অনেকে। শহীদ ক্ষুদিরাম বোস মেদিনীপুর জেলার ছেলে, মেদিনীপুরকে এমনি বিপ্লবের মাটি বলা হয়, সেখান থেকে উঠে এসেছিল। তখন কিন্তু ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এইসবের কিছুই ছিল না। লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশদের কালো থাবা থেকে, ব্রিটিশদের অত্যাচার থেকে, ব্রিটিশদের অনাচার থেকে, ব্রিটিশদের হিংসা থেকে দেশকে, দেশবাসীকে রক্ষা করতে হবে। বেরিয়েছিল দেশবাসীকে রক্ষা করব। আমাদের তো এখন অনেক সুবিধা আছে, ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্নভাবে আমরা আমাদের কর্মক্ষেত্রে বা যেখানে যাচ্ছি, মিটিং মিছিল যাই বলুন না কেন, কে আসছে না আসছে জেনে নিয়ে তারপরে বার হচ্ছি। কিন্তু সেই সময় শহীদ ক্ষুদিরাম বোস সেটা ভাবেনি। তিনার লক্ষ্য উদ্দেশ্য এটাই ছিল, দেশকে ব্রিটিশ মুক্ত করতে হবে। সেই জন্য বেরিয়ে গিয়েছিল, লড়াই করেছিল, স্বল্প বয়সী দেশের জন্য জীবন উৎসর্গ করে দিল। আজকে দিনে দাঁড়িয়ে অনেক, আমি ইতিহাস বলবো না, ছোট্ট একটা কথা বলবো, এই না জীবন উৎসর্গ থেকে আমাদেরকে অন্তত একটা জিনিস নিতে হবে, সেটা কি, যে লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক রাখি, বাচ্চাগুলোকে আসতে বলতে বলো তো, বাচ্চাগুলোকে আসতে হতে বলো, লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক রাখি আমরা, তাহলে আমাদের যে কাজে নিয়োজিত হব, হবে না। আপনার আমার দায়িত্ব কি, এগিয়ে নিয়ে যাওয়া। আপনার আমার দায়িত্ব কি, মেসেজ পৌঁছে দেওয়া। আপনার আমার দায়িত্ব কি হবে, এটা ভালো এটা খারাপ দেখিয়ে দেওয়া। এতটুকুই যথেষ্ট। সময়ের সাথে সাথে আমরা যদি অন্তত ভালো খারাপের ক্লাসিফিকেশনটা করে দিতে পারি, ভালো খারাপটাকে যদি চিহ্নিত করে দিতে পারি, মানুষ কিন্তু সময়ের সাথে সাথে অবশ্যই ভালোটাকে ধরবে, খারাপটাকে বর্জন করবে। তাই যারা দায়িত্বশীলেরা আজকের এই আমাদের রক্তদান শিবির ছাত্রছাত্রীদের
সংবর্ধনা অনুষ্ঠান করেছেন শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণে, তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যে বন্ধুগণ উপস্থিত হয়েছেন, আপনারা দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনেছেন, অনেক আলোচনা হয়েছে। নাসির সাহেব ওবিসি নিয়ে অনেকটা ডিপলি বলেছেন, আমাদের মাস্টার সাহেব অনেক কথা বললেন বর্তমান পরিস্থিতির ওপরে। আমিও গুটি কয়েক কথা এর সাথে বলবো। তবে আপনাদের বলি, আমি নয়, আমাদের একটা টিম খুব তাড়াতাড়ি আমরা ওয়াকাফ নিয়ে একটা লাইভে বসবো। কারণ আপনাদের বলি, আমিও ব্যক্তিগতভাবে বলছি, কোনো প্রোটেস্টের বিপক্ষে নয়। যেখানেই যেই প্রোটেস্ট হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, আমি ফিজিক্যালি উপস্থিত না থাকতে পারলেও আমি মেন্টালি উপস্থিত সেখানে থাকার চেষ্টা করি। কারণ এই ওয়াকাফ নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, সব হচ্ছে, ভালো কথা, আরো হওয়া দরকার। আজকে ওয়াকাফকে কাটছে, কালকে হিন্দু এন্ডোমেন্টস যে সম্পত্তি আছে সেখানে কাটবে, পরশুদিন দেবত্ব সম্পত্তিতে হাত দেবে, তারপরে দেবে গির্জা শ্মশানের সম্পত্তি, কবরস্থানে এখন হাত দিচ্ছে, তারপরে এরা ধরবে সোসাইটি ট্রাস্টের জমি কেড়ে নেবে। এদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কন্ট্রোল করব ওটাকে। ওই এয়ারপোর্ট দেখবেন এখন বেসরকারি হয়ে যাচ্ছে, স্টেশন বেসরকারি হয়ে যাচ্ছে, আদানি আম্বানি শিল্পপতিদের হাতে এই সম্পত্তিগুলো তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আজকে আপনি যদি না প্রতিবাদ করেন, প্রতিবাদ করার অনেক আগে দরকার ছিল, সেই সময় প্রতিবাদ করলে আজকে আপনার জন্য গলা ফাটাতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঠিক করে সেই সময় প্রতিবাদ হয়নি। যখন দেউচা পাচামির থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দিচ্ছিল, তখন ঘরে বসে আপনারা মজা দেখেছিলেন। যখন পুরুলিয়াতে অগরপুরে দলিত মায়েদের উপর অত্যাচার করেছিল, তখন ঘরে বসে আপনারা মজা দেখেছেন। এখন আপনারা ওয়াকাফের জন্য অন্য প্রতিবাদ করবে ভাবছেন কি করে? এখন বাড়িতে বেরিয়েছে, বাংলাদেশের হিন্দুদের নিয়ে কেন কথা বলবে? এখানকার মুসলমানদের জন্য বাংলাদেশের কেউ বলে না, এখানকার মুসলমানদের জন্য ইউপির কেউ বলে না, তুমি বাংলাদেশে হিন্দুর করে কথা বলবে। ওই করতে করতেই তো আজকে ঘরে ঢুকে গিয়েছে। এই ভাগ করতে করতেই তুমি হিন্দু, এটা তো বিজেপির কথা, এটা তো আরএসএস চাইছে, এটা তো শুভেন্দু অধিকারী চাইছে বাংলাদেশে হিন্দুর জন্য একা কথা বলবে, এখানে হিন্দু ভোটকে একত্রিত করে এখানে সাম্রাজ্য কায়েম করতে চাইছে, এটা শুভেন্দু চাইছে। শুভেন্দুর তালে তালে আপনাদের পাড়াও এখন কথা বলছে, দেখবেন শুভেন্দু অধিকারীর তালে তালে আপনাদের পাড়া তো কথা বলছে। বিজেপি চাইছে বাংলাদেশের হিন্দুদের জন্য ওরাই একা কথা বলবে, কারণ ওটাকে দেখি এখানে কি করবে, ভোট ব্যাংক। এত কথা বলছে শুভেন্দু অধিকারী, কই ভারতের প্রধানমন্ত্রীকে তো মুখ খুলতে বলেনি একবারও। আর আমরা এই মঞ্চ থেকে বলছি, আজকে নয়, যেদিন ঘটনা ঘটেছিল মিডিয়া আমাকে প্রশ্ন করেছিল, এই মর্মে আমি উত্তর দিয়েছিলাম, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিদেশ নীতি আছে, সেটাকে আমি কোনোদিন ভায়োলেট করতে পারবো না। তারপরেও আমাদের একটা আলাদা পরিচয়, আমরাও বাংলায় ভাষায় কথা বলি, ওরাও বাংলায় ভাষায় কথা বলে। আমাদের খাদ্যাভ্যাস, বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস আলাদা নয়, এক তো একটা আবেগের জায়গা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলছে এটা বন্ধ হওয়া উচিত। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর একটা মন্তব্য আমরা চাই, উনি এই বিষয়ে বিবৃতি দিক। দেখুন এতদিন হয়ে গেল দেশের প্রধানমন্ত্রীও বিবৃতি দেয়নি, তাহলে কি ভিতর ভিতর কেউ চাইছে এটা হোক? বাংলাদেশের হিন্দুদেরকে মারুক, দেশের প্রধানমন্ত্রী চাইছে কি? কথা বলেনি কেন প্রধানমন্ত্রী দেশে? আর বাংলাদেশের হিন্দুদেরকে মারুক, আর শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এখানে কি করবে? মিটিং মিছিল করে ভোটটাকে এক করুক, এটা চাইছে নাকি? আর আজ যখন আইএসএফ নওশাদ সিদ্দিকী যদি প্রতিবাদ করে, তখন কি হচ্ছে? তার মানে আমি তাহলে ওদের রান্না ভাতে ছাই ফেলেছি। ওরা বলছে হিন্দু হিন্দু হিন্দু, আর আমরা বলছি ও মাইনরিটি, নওশাদ সিদ্দিক ও মাইনরিটি। বাংলাদেশের হিন্দুদের উপরে কি হচ্ছে আজকে জান, আমরা ওখানে ইন্ডিয়ার মুসলমানরাই ভালো বলতে পারবো। তার প্রমাণ তো উত্তরপ্রদেশে দেখলেন, 1991 সালের একটা স্পেশাল ওয়ারশিপ আইন অ্যাক্ট হয়েছে, যেখানে বলা আছে 15ই আগস্ট 1947-এর পর থেকে, মানে ওই অবধি ওর পিছনে যে সমস্ত ধর্ম প্রতিষ্ঠানগুলো আছে, সেই ধর্ম প্রতিষ্ঠানের চরিত্র কোনোভাবেই বদল করা যাবে না, ওটালেও কাটছাট করা যাবে না। সেই আইনকে মান্যতা না দিয়ে ওখানকার একটা সেশন কোর্টের জজ কি করলেন, সেশন কোর্ট থেকে অর্ডার পাস করলেন, সকালে
আপনার যখন আমরা মামলা করতে যাই দেখবেন উকিল কি করে, এফিডেভিট করে মামলাটা ফাইল করে। তারপরে কি হয়, যার বিরুদ্ধে আমি মামলা করছি তাকে বলে কি কপিটা সার্ভ করো। মানে আপনার বিরুদ্ধে আমি মামলা করছি, আপনি এক পেশে কোর্টে জিততে পারবেন না, আপনাকে আমাকে কপি পাঠাতে হবে, মানে একটা পার্ট যে আমি কি বিষয়ে আপনার বিরুদ্ধে মামলা করেছি, ডেট হবে, অ্যাপিয়ার হবে, আলোচনা হবে, তারপরে তো একটা পরে পার্ট যাবে। কিন্তু সকালে সাবমিট করেছে, কয়েক ঘন্টার মধ্যেই অর্ডার করে দিল এএসআই কে, এএসআই মনে হচ্ছে, হ্যাঁ, সার্ভে করার জন্য অর্ডার করে দিল। যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, মসজিদ কমিটি হোক যাই হোক না কেন, তাদেরকে কোনো কপি সার্ভ না করার বলে, এবং যাদেরকে তদন্ত করার দায়িত্ব দিল তারাও যেন রেডি ছিল, তারাও এসে শুরু করে দিল। মানে একটা বড় কনস্পিরেন্সি। তো কথাই যেটা আমি আবার ফিরে আসি, তো এইটা নিয়ে ওরা কথা বলবে না শুভেন্দু অধিকারীরা। শুভেন্দু অধিকারীদের ভোট যেখানে দরকার সেটা নিয়ে কথা বলবে। নওশাদ সিদ্দিকীরা আইএসএফ এর লড়াইটা কোথায়? এই যে ধর্মকে সামনে রেখে যারা রাজনীতি করছে এদের বিরুদ্ধে লড়াই আমাদের। আমরা প্রতিবাদ কোথায় করেছি? অসমে যে সময় ওখানকার মুসলিমদেরকে গুলি করেছিল অসম সরকার, অসম ভবনে গিয়েছিলাম। ত্রিপুরায় অত্যাচার হয়েছিল, ত্রিপুরা ভবনে গিয়েছিলাম আমরা। আপনার মণিপুরে অত্যাচার চলছে, আমরা মণিপুর ভবনে গিয়েছি। উত্তরপ্রদেশে অত্যাচার চলছে, উত্তরপ্রদেশে ভবনে আমরা গিয়েছি। বাংলাদেশে যে অন্যায় হচ্ছে, বাংলাদেশের এখানে যে অফিস আছে সেখানে আমরা গিয়েছি। যে সমস্ত জায়গায় অন্যায় হয় তার বিরুদ্ধে আমরা, যারা অত্যাচারের শিকার হয় তাদের পক্ষ নিয়েছি। এতে অনেকের রাগ হয়ে যাচ্ছে। যাই হয় হোক, দিনের শেষে আমাকে জবাবদিহি কার কাছে করতে হবে? চোখটা বন্ধ করলে আমার ধর্মীয় পরিচয় কিয়ামতের দিনে আল্লাহর কাছে করতে হবে। সেইখানে কানেকশনটা ঠিক আছে, আর মনেরটা আছে নাকি যথেষ্ট। তো এইটা ভাবে মিথ্যে বার্তা ছড়াচ্ছে। আচ্ছা, আপনাদেরকে যারা এখানে উপস্থিত আছেন ম্যাক্সিমাম ধর্মীয় পরিচয় যদি দেখি আবার মুসলিম, নন মুসলিম ভাইরাও আছে। আমি আপনাদেরকে বলি, মুসলিম নন মুসলিম বোধ কি আমি জিজ্ঞাসা করছি। মুসলিমদের ধর্মীয় বিশ্বাস কি? আল্লাহ পাক সারা পৃথিবী সৃষ্টি করেছে, তাই তো? ঠিক বিশ্বাস ঠিকঠাক আছে তো? বিশ্বাস আছে ঠিকঠাক? তাহলে আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন, এটা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস। হিন্দুদের ধর্মীয় বিশ্বাস কি? তাদের ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করে, তাদের কাছে সম্মানীয়। খ্রিস্টানদের বিশ্বাস কি? বলুন। যীশু খ্রিস্ট সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, তাই তো? যে যার বিশ্বাস নিয়ে আমরা চলছি, একে অপরকে কোনোভাবেই আঘাত দিবে এটা ইসলাম ধর্ম কোনোদিন শিখায়নি। ইসলাম ধর্ম এটাকে পারমিট করে না। এবার আমি একটা উদাহরণ টানছি। এবার বলুন, আপনার ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ তো হিন্দুকে তৈরি করেছে নাকি? বলুন একটু, ভয় লাগছে নাকি? এবার উত্তর দিলে তো ফেঁসে যাবেন। তা আল্লাহ কি হিন্দুকেও তৈরি করেছে তো, খ্রিস্টানকেও তৈরি করেছে তো? যে আমার ধর্মীয় বিশ্বাস, আপনি বলছেন আপনার ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, তাহলে সমস্ত মাখলুকাতকে, বিভিন্ন ধর্মের মানুষকে, বর্ণের মানুষকে আল্লাহ তৈরি করেছে। তাহলে আপনি কে? আল্লাহ সৃষ্টির উপরে অত্যাচার চলছে, চুপ করে বসে আছেন, আপনার ধর্ম মনে হবে? এটা বললেই বলছে মৌলী সাহেব অবস্থা, ওদের বিজনেসে ভাটা পড়া যাবে। এবার আসা যাক, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে যদি বলা হয়, যদি দিলীপ ঘোষেদেরই বলা হয়, ওরা তো ভারত পশ্চিমবাংলার এখন সব থেকে বড় হিন্দুত্বের লিডার। আমাদের এলাকার যে মন্দির আছে আসছে দেখলাম, ওর পুরোহিতদের থেকেও বড় নেতা। যে পুরোহিত মহাশয় সবসময় ধর্মকর্ম নিয়ে থাকেন, উনি অত বড় হিন্দু নয়, শুভেন্দু অধিকারীরা যত বড় হিন্দু। তো শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে যেতে হয়, শুভেন্দু অধিকারীদের বিশ্বাস হতো, বা হিন্দু সমাজের, বৃহত্তর হিন্দু সমাজের বিশ্বাস কি? ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করেছে। তাহলে বলুন, তারাও কি ঠিকঠাক বিশ্বাসের উপরে এস্টাবলিশ আছে? তাদের ভাষাতে মুসলমানকেও তো ভগবান সৃষ্টি করেছে, তাদের ভাষাতে খ্রিস্টানকেও তো ভগবান সৃষ্টি করেছে, তাদের ভাষাতে মণিপুরের এই কুকি জাতির মানুষকেও তো ভগবান সৃষ্টি করেছে, তাদের ভাষাতে উত্তরপ্রদেশের মুসলমানগুলোও তো সৃষ্টি করেছে। তাহলে কিভাবে অত্যাচার করছে বা অত্যাচার করলে চুপ আছে? তারা কি ধর্ম মানছে? ধর্মের নামে বাঘ ধার্মিক হয়ে ঘুরছে এই শুভেন্দু অধিকারী মহাশয়দের মতো। এই বিজেপি শুধু ভোটের জন্য লড়াই করছে। একইভাবে আসা যাক খ্রিস্টানদের।
খ্রিস্টানরা বলছে যীশু খ্রিস্ট সারা পৃথিবীকে তৈরি করেছে, তাদের ধর্মীয় বিশ্বাস, ওখানে আমার কোনো বিতর্ক নাই। আমার ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছে, এটা আমি নিয়ে মেনে চলবো। তোমারটা ভুল, তোমারটা ধরে টানবো, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় বা কাম্য নয়। যে যার বিশ্বাস নিয়ে যে যার মতো করে এগিয়ে চলো। তুমি বার্তা দিতে পারো, এটা আলাদা পাঠ। যাক, বার্তার আমি যেটা বলছি, তাহলে খ্রিস্টান দেখুন, অনেক খ্রিস্টান দেশ কিভাবে সেখানে যারা সংখ্যালঘু আছে কিভাবে আক্রমণ চালাচ্ছে। আমেরিকাই বলুন না, রাশিয়া বলুন না, কিভাবে অস্ত্র বিক্রি করছে। অস্ত্রগুলো কি হচ্ছে? মানুষের উপর তা পড়ছে। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? মানুষ তো হচ্ছে। যীশু খ্রিস্ট তৈরি সৃষ্টির মানুষের উপরই তো পড়ছে। তাই আমি আপনাদের বলবো, একটু চোখ কান খুলতে হবে। আজকে ওয়াকাফের উপরে পড়েছে বলে দেখুন, ওয়াকাফের কলকাতায় 3টে বড় মিটিং হয়েছে নাকি হতে চলেছে। 3টি হয়ে গেল। আপনি বলুন তো, কথাটা হয়তো খারাপ লাগতে পারে, কথাটা খারাপ লাগতে পারে, একটাও কোনো জায়গায় আদি